ভূত বাংলা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক ভূত বাংলা। স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে শুনবেন অদ্ভুত কিছু ঘটনা, যে ঘটনাগুলি করে আমি এত আনন্দ পেয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না। এবং ঘটনাগুলি যখন আপনারা পুরো শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এত এক্সাইটেড আজকের এপিসোড নিয়ে। প্লিজ পুরো এপিসোড শুনুন, বেশি কথায় যাচ্ছি না। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় ভূত বাংলার চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেস কথার এপিসোড আসতে থাকে। আমি আরজিৎ আপনাদের সাথে রয়েছি এবং সাউন্ডে রয়েছে মঈন এবং গ্রাফিক্সে রয়েছে নাহিদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার আরজিৎ। আমি কলকাতার গড়িয়া থেকে বলছি। কিছু ব্যক্তিগত কারণে নিজের পরিচয় এবং ঘটনা স্থানটি গোপন রাখতে বাধ্য হলাম। আমি প্রেতকথা পরিবারের এক নতুন শ্রোতা। গত 5 মাস যাবৎ তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছি। খুব ভালো লাগে তোমার শো শুনতে। সত্যি কথা বলতে গেলে তোমার অসাধারণ বাচনভঙ্গি আমায় মুগ্ধ করে সবসময়। অনেকদিন ধরে ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু সাহস হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে ঘটনা লিখতে বসলাম। প্রথমবার লিখছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। নিজের মতন করে গুছিয়ে নিয়ে পড়ো। গত বছরের ডিসেম্বরের শেষের দিকের ঘটনা। অফিস থেকে ছুটি হতে একটু লেট হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 9টা। অফিস থেকে বেরিয়ে এসে বাসে উঠলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাসটি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। সকল যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়া হয়। সবাই যে যার মতন বাড়ি ফেরার পথ সুনিশ্চিত করতে থাকে। আমি অপেক্ষা করতে থাকি পরের বাসের জন্য। বাস আসতে দেরি হওয়ায় একটি গাছের নিচে তৈরি করা বেদিতে বসে যাই। শীতের রাত, ধীরে ধীরে চারিপাশ ফাঁকা হতে থাকে। দোকানদাররাও সব গোছাতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে এক যুবক, বয়স ওই 28-29 হবে, এসে আমার কাছে জল চায়। আমিও ব্যাগ থেকে জলের বোতলটা বের করে তার হাতে দিই। সে ঘটঘট করে অনেকটা জল খেয়ে আমার বোতলটা ফেরত দেয়, যেন অনেকক্ষণ ধরে জল খায়নি। আমি বোতলটা ব্যাগে ঢুকিয়ে যেমনি মাথা তুলি, দেখি ছেলেটার সেখানে নেই। চারিদিকে দেখেও তাকে আর কোথাও খুঁজে পাই না, যেন সে কুকুরের মতো কোথাও উবে গিয়েছে। আমি আর বিষয়টা নিয়ে অত মাথা ঘামাই না। আমার বাস এসে যাওয়ায় আমি বাসে উঠে পড়ি। যথারীতি বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যাই। সমস্যাটা শুরু হয় তার পরের দিন থেকে। পরের দিন যথারীতি বাড়ি ফেরার সময় ওই যুবকটি আগের দিনের সেই জায়গা থেকেই আমার বাসে ওঠে। পাবলিক বাস যে কেউ উঠতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সমস্যাটা হলো বাসে ওঠা থেকে বাড়ির গলি অবধি সে আমার পিছন পিছন আসে এবং এক নজরে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। সে যেন এক অদ্ভুত লোমহর্ষক হাসি। দেখলেই ভয় ভয় লাগে। পরপর 2 দিন এরকম হওয়ায় আমি কথাগুলো বাড়িতে জানাই। মা শুনে চিন্তা করতে থাকেন। যথারীতি মা পরের দিন আমার বাবাকে আমাদের গলির মুখে দাঁড়াতে বলেন, কিন্তু অদ্ভুতভাবে বাবা কিন্তু কাউকে দেখতে পান না। তারপরের দিনের কথা, দুপুরবেলা ওই 3:30 মতন হবে। অফিসে কাজ করতে করতে হঠাৎ করে জানলার বাইরে চোখ যেতেই বুকটা ছ্যাদ করে ওঠে। সে ছেলেটি আমার অফিসের নিচে দাঁড়িয়ে আছে, সেই অপলক চাউনি নিয়ে, আর মুখে সেই একরকম হাসি। আমার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে ছেলেটি আমার অফিস চিনল কি করে? সে তো শুধু বাড়ি যাওয়ার সময় আমার পিছু করত, অফিস তো চেনার কথা নয়, তাও আবার মাঝ রাস্তা থেকে সে আসতো। তাহলে তার জানার কথা নয় যে আমি কোথায় কাজ করি। আমি যথেষ্ট ভয় পেয়ে যাই এবং কথাটা আমার সিনিয়রকে জানাই। সেও শুনে খুব অবাক হয় এবং নিচে যায় দেখতে, কিন্তু তিনিও আমার বাবার মতোই কাউকে দেখতে পান না। সেদিন আমার আর একা অফিস থেকে বেরোনোর সাহস হলো না। আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করে সব কথা জানাই।
সে বলে আজ সে আমায় নিতে আসবে, আমি যেন একা না বেরোই। যথারীতি ছুটির সময় সে আমাকে নিতে আসে। আমি তার বাইকে উঠে বসি। বাইকে ওঠার সময় কিন্তু আমি ছেলেটিকে কোথাও দেখতে পাইনি। আমি ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে দেখে হয়তো সে পালিয়ে গেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমি আবার তাকে দেখতে পাই। সে আমাদের বাইকের সাথে পাল্লা দিয়ে আমাদের পাশাপাশি হাঁটছে। তখন আমাদের বাইকের গতি ছিল প্রায় 40 থেকে 45 কিলোমিটার। ওই গতির সঙ্গে পাল্লা দিতে গেলে একটা মানুষকে রীতিমতো দৌড়তে হবে, কিন্তু সে বেমালুম আমাদের পাশাপাশি হেঁটে যাচ্ছে। সঙ্গে মুখে যেন সেই একই হাসি, যেন বলতে চাইছে কোথায় পালাবি। বলা বাহুল্য, এই ছেলেটিকে আমার বয়ফ্রেন্ডও দেখতে পেয়েছে এবং রীতিমতো এই দৃশ্য দেখে আমার বয়ফ্রেন্ড হতভম্ব হয়ে গেছে, যার কারণে গাড়ির কন্ট্রোল হারিয়ে আমরা দুজনেই রাস্তায় পড়ে যাই। আমাদের হাত পা ছড়ে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে নিজেকে বাড়ির বিছানায় আবিষ্কার করি। আমার বয়ফ্রেন্ড সবকিছু আমার বাবা মাকে জানায়। সেদিন রাত থেকে আমার ধুম জ্বর আসে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। ভাবগতিক ভালো না লাগায় বাবা মা পরের দিন আমাকে পাশের বাড়ির এক জেঠুর কাছে নিয়ে যায়। সে জেঠু তারা মায়ের পূজারী এবং বড় ভক্ত। পাড়ার কারুর এ জাতীয় সমস্যা হলে সবাই ওনার কাছেই আগে যায়। উনি নিজের সাধ্য মতো সবাইকে সাহায্য করেন। ওনার বাড়িতে যাওয়ার পর উনি আমার মাথায় তারা মায়ের ফুল ঠেকিয়ে আমায় একটু চরণামৃত খাইয়ে দিলেন এবং অদ্ভুতভাবে ঘাম দিয়ে আমার গা থেকে জ্বর ছাড়তে শুরু করে। তারপর উনি আমায় একটি মাদুলি বানিয়ে দেন এবং আমার বাঁ হাতে পড়ে নিতে বলেন। ওনাকে কিছু বলতে যাব, উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, যেই বেদিতে তুই বাসের জন্য বসে অপেক্ষা করছিলিস, সেখানে এক অতৃপ্ত আত্মার বাস। যে ছেলেটিকে তুই দেখতে পাচ্ছিলি, তার ওইখানেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। সেই থেকে ওর আত্মা ওই গাছেই বসবাস করে। ওর প্রেমিকাকে খুঁজে বেড়ায়, যে তোর অফিসের পাশের বিল্ডিং এ কাজ করত। সে মারা যাওয়ার পর তার প্রেমিকাও বাড়ি ছেড়ে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না। তুই ওকে জল দিয়েছিস, তাতেও তোর প্রতি আকৃষ্ট হয়েছে এবং তোর মধ্যে নিজের প্রেমিকাকে অনুভব করে তোকে বারবার দেখা দিয়েছে। তোর প্রেমিককে ভয় দেখানোর উদ্দেশ্যে ওকেও দেখা দিয়েছে। এই কারণে তোর মা বাবা বা তোর সিনিয়র কেউই তাকে দেখতে পায়নি। আমি যে মাদুলিটা দিলাম, এটা কোনোভাবেই হাত থেকে খুলবি না। যখন এর কাজ হয়ে যাবে, এ নিজে থেকেই খুলে পড়ে যাবে। এর কদিন পর আমি সুস্থ হয়ে উঠি এবং আবার কাজে যোগদান করি। কিন্তু অদ্ভুতভাবে যখনই আমার বাস ওই জায়গার সামনে দিয়ে যেত, আমার ওই মাদুলিটা যেন অসম্ভব গরম হয়ে যেত। ধীরে ধীরে সব ঠিক হয়ে গেলেও মা বাবার দুশ্চিন্তা থেকেই যায়, আর আমারও কেন জানি না মনের মধ্যে ভয়ে জাঁকিয়ে বসে। তারপর আমি সেই জায়গা ছেড়ে অন্য একটা জায়গায় কাজে যোগ দিই। এখন আমি অনেক ভালো আছি। সেই মাদুলি আমার হাত থেকে আপনা আপনি খুলে গেছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিও। খুব খুশি হব। ঘটনা সিলেক্ট হলে এপিসোড নাম্বার সহ মেইলে জানিয়ে দিও। ভালো থেকো। অনেক বড় হোক আমাদের প্রেত কথা। ইতি, তোমার শ্রোতা, গড়িয়া থেকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। বড় অদ্ভুত একটি ঘটনা শুনলাম এবং এই ঘটনার মধ্যে আমার যেটা সব থেকে ভয়ঙ্কর বলে মনে হলো যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার চারিপাশে আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি কি করতেন? আপনার কি মনে হতো? অবশ্যই কমেন্ট করে জানান। আমি চলে যাবো আজকে আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে বলবো, অবশ্যই আমাদেরকে একটু ভালো ঘটনা পাঠান, সুন্দর সুন্দর ঘটনা পাঠান। প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। এবং আপনাদের ঘটনা না পেলে কিন্তু আমরা ভালো এপিসোড আপনাদেরকে ডেলিভার করতে পারবো না। তো এখন শীতের সময়, এই সময় কিন্তু জাঁকিয়ে ভূতের ঘটনা শোনার সময়। তো আপনাদের কাছ থেকে কিন্তু আমি দুর্দান্ত কিছু ভৌতিক ঘটনা আশা করছি। এই সময় আপনারা একটুখানি নড়ে চড়ে বসুন, যাতে আপনারা নিজেরাই অনেক বেশি এন্টারটেইনড হন। সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে সেন্ড করুন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো এবং আমাদের প্রেতকথা পরিবারের সকল সদস্যরা ভালো আছে। আমি প্রীতিকণা বর সল্টলেক থেকে বলছি। আমি, আমার মা এবং আমার বোন প্রেতকথার অনেক বড় ভক্ত।
সেই 1 নম্বর এপিসোড থেকে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে প্রেত কথা শুনছি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম প্রেত কথায় ঘটনা পাঠাবো, কিন্তু কাজের চাপে সময় হয়ে উঠছিল না। আমি আগেও তোমায় একবার ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো সেটি ভালো লাগেনি, তাই প্রেত কথায় পড়ে শোনাওনি। তাই মা বোন এতবার বলাতে আবারও লিখে ফেললাম। আজ যে ঘটনাটি প্রেত কথায় শোনাতে চলেছি সেটি আমার মায়ের জেঠিমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। তাই মা যেভাবে ঘটনা বলেছে মায়ের ভাষাতেই বলছি। আমার জেঠিমারা 2 ভাই 2 বোন ছিল। জেঠিমা ছিল তাদের মধ্যে ছোট, ওই বয়স আনুমানিক 12 কি 13 হবে। জেঠিমাদের বাড়িটা ছিল শোভা বাজারে। বাড়িটা অনেক পুরনো এবং কাঠের দোতলা বাড়ি। জেঠিমারা ভাড়া থাকতো এবং উপরের তলায় ভাড়া দিয়েছিল এক দম্পতিদের। প্রায় মাঝে মধ্যেই ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকতো। তাদের ঝগড়া ঝামেলাতে কেউ যেত না, আর এমনিতেও ওরা দরকার ছাড়া খুব একটা বেশি নিচে নামতো না, কারোর সাথে সেরকম কথাবার্তাও বলতো না। তারপর একদিন হঠাৎ করে জেঠিমারা শুনতে পায় স্বামীটা খুব জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। তখন জেঠিমারা সবাই উপরে যায় এবং গিয়ে দেখে স্বামীটা দরজার বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিচ্ছে আর জোরে জোরে তার স্ত্রীকে ডাকছে। তখন সবার চিৎকারে পাড়ার লোকেরা ছুটে আসে। দরজা ভেঙে দেখে তার স্ত্রী পাখার সাথে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে। তার কদিন পরে স্বামীটা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে উপরতলার ঘরটা বন্ধ পড়ে থাকতো। জেঠিমারা আর কাউকে ভাড়া দেয়নি। বেশ কিছু মাস পর সবাই ওই ঘটনাটা ভুলে যায়। একদিন বিকেলবেলায় জেঠিমা তার দিদির সাথে লুকোচুরি খেলছিল। খেলতে খেলতে জেঠিমা একা উপরতলায় উঠে যায়, আর সেই ঘরের দরজার সামনে গিয়ে জেঠিমা দাঁড়িয়ে পড়ে। তখনকার দিনে জেঠিমা লাল ফিতে দিয়ে চুল বাঁধত। হঠাৎ করে জেঠিমার মনে হয় কেউ তার চুল ধরে টানছে। জেঠিমা ভেবেছে হয়তো তার দিদি তার চুল টানছে। তখন জেঠিমা দিদিকে বলে যে চুলটা ছাড়, আমার লাগছে। বারবার বলার পরেও চুলটা ছাড়ে না। তারপর জেঠিমা জোর করে চুলটা ছাড়িয়ে নিচে চলে আসে। এসে দেখে দিদি ঘরে বসে আছে। জেঠিমা তখন তার মায়ের কাছে গিয়ে বলে, জানো তো মা, আমি দিদির সাথে লুকোচুরি খেলতে খেলতে উপরে উঠে যাই। দিদি আমাকে খুঁজে পায় না। তারপর আমি ঘরটার সামনে লুকিয়ে দাঁড়িয়ে পড়ি। তখন না আমার কে যেন চুল ধরে টেনেছে। আমি ভেবেছি দিদি টানছে। আমি বারবার বলা সত্ত্বেও আমার চুলটা ছাড়ছিল না, জোর করে টেনে ধরেছিল। আমি শেষ পর্যন্ত চুলটা টেনে ছাড়িয়ে নিচে চলে আসি। এসে দেখি দিদি ঘরে বসে আছে। তখন জেঠিমার মা দেখছে জেঠিমার মাথায় যে লাল ফিতেটা বাঁধা ছিল সেটা মাথাতে নেই। জেঠিমার মা তখন তার স্বামীকে নিয়ে উপর তলায় ঘরটায় যায়। তারপর এই ঘরের তালা ভেঙে দেখে অত উঁচুতে লাল ফিতেটা পাখার সাথে ঝুলছে। সেই রাত থেকে জেঠিমার খুব জ্বর। ডাক্তার দেখিয়েও কিছুতেই জ্বর কমছিল না। তখন জেঠিমার মা একজন পুরোহিত দেখে বাড়িতে পুজো যজ্ঞ করায়, আর জেঠিমাকে একটা মাদুলি দেওয়া হয়। আস্তে আস্তে জেঠিমা সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে জেঠিমাদের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। এবার জেঠিমার মায়ের মনে প্রশ্ন একটাই ঘুরছিল যে কি করে ওই বন্ধ ঘরে তার মেয়ের ফিতেটা পাখার সাথে ঝুলছিল, আর বন্ধ ঘরে ফিতেটা অত উঁচুতে গেলও বা কি করে। আশা করি ঘটনাটা প্রেত কথা পরিবারের সবার ভালো লাগবে। লেখায় ভুল ত্রুটি থাকলে তুমি তোমার মতো গুছিয়ে পড়ে শুনিও। ভালো থেকো গৌরব দা। আমাদের প্রেত কথা আর অনেক দূরে যাকেই কামনা করি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সত্যি তো, ওই লাল ফিতেটা অত উপরে পাখার সঙ্গে কি করে পাওয়া গেল? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সম্পূর্ণটাই নির্ভর করছে আপনাদের উপর। কিন্তু আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রেত কথার কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এর ব্যতীত প্রেত কথার অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনারা জানান আপনাদের কেমন লাগলো আজকের প্রথম 2টি ঘটনা। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা। প্রেত কথা ফ্যামিলিকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমার নতুন ঘটনায়। আশা করছি সবাই ভালো আছো।
আমি তোমার কাজের আর তোমার গলার ভয়েসের একজন বড় ভক্ত অনেকদিন ধরেই। আমি প্রেতকথা ফ্যামিলির একজন মেম্বার অনেকদিন ধরেই। সবার নানান ধরনের ঘটনা শুনে আসছি, তাই ঠিক করলাম যে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি লিখে পাঠাবো। আশা করি তোমার ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই তুমি প্রেতকথা ফ্যামিলির মেম্বারদের সঙ্গে ঘটনাটি শেয়ার করো। আমার নাম অঙ্কিতা বোস, আমি রানাঘাটে থাকি। আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটি হয়েছিল 2022 সালে। তখন আমি একজন বিএডের ছাত্রী ছিলাম। ঘটনাটা আমি নিজের মতন করে গুছিয়ে লেখার চেষ্টা করলাম, তুমি নিজের গুণে ভুল ত্রুটি শুধরে নিও। আমাদের কলেজে থাকাকালীন একটি এক্সকারশন প্ল্যান হয়, যেটি ছিল দার্জিলিংয়ে। যথারীতি জুন জুলাই নাগাদ আমরা প্রায় 70 জন মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ে গিয়ে আমরা ম্যাল রোডের কাছে একটি হোটেলে উঠি। আমাদের সাথে যে ট্যুর গ্রুপ ছিল যারা আমাদেরকে নিয়ে গেছিল, তাদের লোকজনও আমাদের সঙ্গে ছিল। যেমন ধরো, যিনি রান্না বান্না করছিলেন, যিনি সমস্ত কিছু দেখে শুনে রাখছিলেন, তাদের হেল্পাররা, এবং যিনি মেইন ট্যুর গাইড তিনি ছিলেন। আমরা পৌঁছে ওখানে চেক ইন করি। হোটেলটি প্রায় 4-5 তলা হবে, প্রচুর রুম। এবং প্রথমে আমি যেটা লক্ষ্য করি, আমাদের এই স্টুডেন্ট গ্রুপ বাদে অতগুলো ঘর থাকা সত্ত্বেও অন্য কোনো ট্যুরিস্ট পার্টি ওখানে ছিল না। যেহেতু আমরা শুধু স্টুডেন্ট গ্রুপ ছিলাম, তো একটা একটা করে রুমে ঠিক হয় যে 3 জন করে স্টুডেন্ট থাকবে। যথারীতি আমরা 3 তলায় একটা রুম পাই। আমাদের নিচের তলায় অন্যান্যরা ছিল, এবং আমাদের উপরের তলায় মানে 4 তলায় ছেলেদেরকে দেওয়া হয় মূলত। তো প্রথমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর রেডি হয়ে আশপাশে ঘুরে দেখি। তখনও অবধি সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় প্রথম দিন রাত থেকে। আমরা এক রুমে 3 জন থাকায় ঘর আর ওয়াশরুম দুটোই আমাদের মেইনটেইন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছিল। তো রাত্রি 10:30-11টা নাগাদ আমরা খাওয়া দাওয়া সেরে ঘর গুছিয়ে 3 জন মিলে শুতে চলে যাই। আমি এবং আমার 2 বান্ধবী আমরা একসাথে ছিলাম। রাতে শোয়ার আগে আমি ওয়াশরুমটা ভালো করে পরিষ্কার করি, এবং ওখানে একটি মগ ছিল যেটাকে আমি কোমরের উপর একটি উঁচু জায়গায় রেখে আসি, যদি কারো দরকার পড়ে সে ইউজ করতে পারবে এই ভেবে। আমরা খুব টায়ার্ড ছিলাম সারাদিনের জার্নিতে, এবং খুব তাড়াতাড়ি আমাদের ঘুমও এসে যায়। কিন্তু সমস্যাটা হয় রাত প্রায় 2:30-3টের দিকে। সময়টা বলতে পারছি কারণ আমাদের 2 থেকে 4টে পর্যন্ত খেপে খেপে অ্যালার্ম দেওয়া ছিল, কারণ আমাদের অনেক সকালবেলা উঠে বেরিয়ে যাওয়ার কথা ছিল সাইট সিইং করতে। তো ঠিক ওই সময় আমি হালকা ঘুমের ঘোরে একটি আওয়াজ শুনতে পাই। যে মগটা আমি রেখে এসেছিলাম ওটা পড়ে যাওয়ার আওয়াজ। তখন আমি একটা হালকা তন্দ্রা মতো ঘুমে আচ্ছন্ন। জিনিসটাকে অত পাত্তা দিই না। আমি ছাড়াও আমার বান্ধবীরা যারা 2 জন ছিল ওরাও শুনতে পায়। একজনের নাম দেবস্মিতা, আরেকজনের নাম সুদীপ্তা। তখনও কিন্তু জিনিসটা খটকা লাগেনি। চারদিকে জানলা বন্ধ, দার্জিলিংয়ের ঠান্ডা। আমরা রীতিমতো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। তার মধ্যে কি করে কোনো হাওয়া ছাড়া আটকানো বাথরুমে মগ উঁচু থেকে নিচে পড়ে যেতে পারে? তার কিছুক্ষণ বাদে নানান রকম টুকটাক আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে অথবা কেউ কোথাও টোকা দিচ্ছে, এই ধরনের আওয়াজ। কিন্তু সত্যি বলতে তখনও কোনো নেগেটিভ ভাবনা চিন্তা আমাদের মাথায় আসেনি। তারপর হঠাৎ করে শুনি যে বাথরুমে জোরে জল পড়ছে, মানে বাথরুমের জলের কলটা খুলে গেছে। সুদীপ্তা ওঠে এবং উঠে জলের কলটা বন্ধ করে দেয়। তখন প্রায় রাত 3:30 বাজে। আমাদের রেডি হওয়ার সময়ও হয়ে গেছে, কারণ আমাদের ফ্রেশ হয়ে বেরোতে হবে। আর ও আমাদেরকে ডেকে দেখায় যে মগটা যে জায়গায় ছিল তার থেকে বেশ অনেকটা দূরে ছিটকে পড়ে আছে, যেন মনে হচ্ছে কেউ মগটা ছুঁড়ে ফেলেছে, নিজে থেকে পড়ে যায়নি। আর সব থেকে অবাক করা ব্যাপার ছিল যে সারা বাথরুমে মেয়েদের লম্বা লম্বা চুল ছড়িয়েছিল। আমাদের 3 জনের মধ্যে ওই ঠান্ডায় কেউ চুল ধোয়নি। তাহলে কিভাবে অত লম্বা লম্বা চুল ওখানে ছড়িয়েছিল তা আমরা বুঝতে পারি না। বাথরুমে আমরা কেউ চুলও আঁচড়াইনি। তো যাই হোক, ঘুরতে এসছি, একটা ঘুরতে যাওয়ার মেজাজ রয়েছে। এই সব নিয়ে না ভেবে নিজেদের মতো রেডি হয়ে ওই দিন বেরিয়ে যাই। কিন্তু কোথাও গিয়ে সুদীপ্তা বেশ ভয় পেয়েছিল ব্যাপারটা নিয়ে। দ্বিতীয় দিন যেটা হয় সেটা হলো অনেকটা এরকম যে আমরা বিকেল বেলা রেডি হয়ে ম্যালে ঘুরতে যাব।
ঠিক সেই সময় আমরা নিচে চলে আসি রেডি হয়ে, আর সুদীপ্তার মনে পড়ে ও নিজের ব্যাগটা ঘরেই ফেলে এসেছে এবং সেটা আনতে ও ঘরের দিকে যায়। ঘরে যাওয়ার কিছুক্ষণ বাদে আমাদেরকে ফোন করে ডাকে, আর তখন রীতিমতো ও ভয় জড়সড়। ও আমাদেরকে ডেকে দেখায় 3 তলা ঘরের বাইরের দিকে বা রাস্তার দিকে জানালাটা নিজে থেকেই খুলে গেছে। বেরোনোর আগে আমরা সব জানলা দরজা ভালো করে বন্ধ করে দিয়ে বেরিয়েছিলাম। সেই সময় আমি পরিস্থিতি সামলানোর জন্য ওকে বলি যে তুই হয়তো মনের খেয়ালে জানলা দিতে ভুলে গেছিলি। তারপর আমরা মোটামুটি জানলা দরজা দিয়ে আবার ঘুরতে বেরিয়ে যাই। সেই দিন রাতে শোয়ার পর আবার ঠক ঠক করে আওয়াজ হতে শুনি। আমি কোনো উত্তেজনা দেখাইনি, জিনিসটা নিয়ে অতটা ভাবিও নি। এখন মনে হলে ভাবি কিভাবে জিনিসগুলো আমার মাথায় তখন কোনো রকম এফেক্ট ফেলতে পারেনি সত্যিই জানি না। দ্বিতীয় দিন রাত্রিবেলা ঘুমে আচ্ছন্ন। এবার মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কেউ ফিস ফিস করে কথা বলছে, কিন্তু ঘরের ঠিক কোথা থেকে সেই শব্দটা আসছে স্পষ্ট বুঝতে পারছি না। এবার যেহেতু হোটেলে অনেক স্টুডেন্টরা ছিল, হয় না যে অনেক সময় কোথাও ঘুরতে গেলে বন্ধু বান্ধবরা রাত অব্দি জেগে থাকে, আমি ভাবলাম হয়তো বাইরে থেকে আসছে, ব্যাপারটাকে অত বেশি গুরুত্ব দিইনি। পরের দিন সকালে শুনি সুদীপ্তা আওয়াজগুলো শুনেছিল। দেবস্মিতা দি আমাদের মধ্যে বড় ছিল এবং ও রাত্রিবেলা গভীরভাবে ঘুমোতো, তাই ও শুনতে পায়নি। যাই হোক, সুদীপ্তা খুবই ভয় পেয়েছিল বলে আমরা জিনিসগুলো নিয়ে খুব একটা আলোচনা করছিলাম না। তৃতীয় দিনেও রাত্রিবেলা একই জিনিস আমাদেরকে ফেস করতে হয়, এবং তৃতীয় দিন কিন্তু দেবস্মিতা দিও সেই আওয়াজগুলো পেয়েছে। আর একটা জিনিস কমন ছিল, বাথরুমে সেই চুল। আমরা ঠান্ডা বলে কোনোদিনই কিন্তু চুল ধুইনি বা চুল আঁচড়াইও নি। তাহলে কোথা থেকে ওয়াশরুমে একগাদা চুল পড়ে থাকতো জানি না। হাজারবার ধুয়ে দিলেও, চুলগুলোকে ফেলে দিলেও কিছুক্ষণ বাদে গেলে আবার দেখতাম চুল ছড়িয়ে আছে চারিদিকে। ওখানে থাকাকালীন আমরা এইসব বিষয় অন্য বন্ধু বান্ধবীদের সঙ্গে আলোচনা করিনি, ভাবলাম হয়তো কাউকে বললে হাসাহাসি হবে। চমক পেলাম বাড়ি ফেরার দিন ট্রেনে। ওই সময় কথায় কথায় অন্যান্যদের সাথে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তখন যা শুনলাম তা শুনে আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। ট্রেনে প্রত্যেকে তখন বলতে শুরু করে যে প্রত্যেকেই নাকি এই একই ধরনের জিনিস এক্সপেরিয়েন্স করেছে। কেউ কেউ রাত্রিবেলা করিডোরে হেঁটে বেড়ানোর আওয়াজ পেয়েছে, কেউ কেউ দরজায় টোকার আওয়াজ পেয়েছে, জানলা দিয়ে টোকার শব্দ পেয়েছে। রাত্রিবেলা কল খুলে যাওয়া বিষয়টা কমন। যেটা সব থেকে বেশি ভয় ধরালো, এক বান্ধবী সৌরদীপা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা জানলার সামনে বাড়ির লোকের সঙ্গে কথা বলছিল। ওই সময় পুরো করিডোর ফাঁকা ছিল। ওর হঠাৎ করে মনে হয় কেউ যেন ওকে পেছন থেকে ঠেলা মারে, আর একটু হলেই 3 তলা থেকে ও পড়ে যাচ্ছিল নিচে। কিন্তু যখন ও নিজেকে সামলে পিছনে ঘুরে দেখে, তখন দেখে সেখানে কেউ নেই। ছেলেদের ঘরের বাথরুমেও নাকি ওরকম চুল পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই কথাগুলো সবার মধ্যে আলোচনা হওয়ার পর আমরা টিচারদের বিষয়টা জানাই। তখন সবাই খুব রেগে যায় এবং আমাদের যে ট্যুর গাইড ছিল ওনাকে গিয়ে বিষয়টা নিয়ে জেরা করা হয়। তখন উনি জানায় অনেক কম পয়সার হোটেলে রুম পেয়ে যাওয়ায় উনি খোঁজ না নিয়েই আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিলেন। আর একটা অবাক করা বিষয় হলো, সন্ধ্যে 6টার পর ওই হোটেলে কোনো কর্মচারী থাকতো না। যাই হোক, বাড়ি ফিরে এসে বেশ কিছুদিন ভয় পাওয়ার ফলে অসুস্থ ছিলাম। অন্যদের অবস্থাও খুব একটা ভালো ছিল না, এবং এই ছিল আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক বা অলৌকিক ঘটনা। গুছিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো থেকো সবাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওকে, আমার যেটা মনে হচ্ছে যে যেই হোটেলটার কথা তুমি বলছো, এই হোটেলটি বোধ হয় আমি চিনি, এবং ওই হোটেলে সত্যিকার রাত্রিবেলা কোনো স্টাফ থাকে না, একজনই শুধুমাত্র নিচে বসে থাকে। এবং একবার আমি এর আগের বার যখন দার্জিলিং গিয়েছিলাম আমার পিসেমশাইয়ের সঙ্গে, মানে আমার ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম, তো আমি আমার পিসেমশাই আমরা দুজন মিলে সেই হোটেলটায় গিয়েছিলাম, এবং সেটি কিন্তু ম্যাল রোডের উপরেই। আমি নাম বলছি না, কারণ নাম বললে হতে পারে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, কিন্তু সে হোটেলে আমরা গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে বলেছিলাম রুম দেখাতে। হোটেলটার ভাইব প্রচণ্ড ক্রিপি ছিল, এবং এমন একটা ভাইব্রেশন ছিল ওখানে যেখানে আমার ভালো লাগছিল না। এবং আমার পিসেমশাই বলছিল যে শোন, এই হোটেলটায় ভূত আছে,
কারণ আমার পিসে মশাই এর আগে এই ঘটনাগুলো ফেস করে এসেছেন। ওই হোটেলে একবার উনি বন্ধুদের সঙ্গে ছিলেন এবং উনিও এই সেম জিনিসগুলো ফেস করেছেন যেগুলো আমি এই ঘটনাটায় শুনলাম। তো আমরা যাই, আমরা জিজ্ঞাসা করি যে রুম আছে, তো বলে যে হচ্ছে হ্যাঁ কতগুলো লাগবে, মানে খুব দায় সারা, রুম দেওয়ার কোনো ইচ্ছে তার নেই। তো আমরা বললাম একটা রুম খুলে দেখান, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা কালকে এসে রুম নেব, আমরা মোটামুটি 10-12 জন আছি। তো যাই হোক, উনি একটা রুম দেখান, মানে খুব মানে আকুতি মিনতি করার পর উনি রুম দেখান, মানে ওনার কোনো ইচ্ছেই নেই রুম সেল করার। এবং অত বড় হোটেলে উনি বলছেন সব রুমই নাকি ওনাদের আন্ডার কনস্ট্রাকশন বন্ধ রয়েছে, এবং কোনো লোককে আমি দেখিনি ওই হোটেলে ঢুকতে বা হোটেল থেকে বেরোতে, বা কোনো লোককে আমি দেখিনি হোটেলে হাঁটাচলা করতে। এত বড় একটা হোটেল ম্যাল রোডের ওপরে, সেই হোটেলটি এত ফাঁকা কেন? আমার মনে প্রশ্ন এসেছিল। যাই হোক, আমি হোটেলের নাম নিচ্ছি না, আপনারা যদি দার্জিলিং গিয়ে থাকেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন, বা যারা রিসেন্টলি দার্জিলিং যাবেন তারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন আমি কোন হোটেলের কথা বলেছি। যাই হোক, আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। কিন্তু এই ঘটনাটা কিন্তু একদম সত্যি ঘটনা, এটা আমি 110% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঘটনাটা একদম সত্যিকারের একটা ঘটনা, যেটা ওরা ফেস করেছে একদম এমনই হয় ওই হোটেলটাতে। আমি চলে যাচ্ছি পরের ঘটনায়। ঘটনাটি এসছে আমাদের ফেসবুক পেজে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আমি বিধাননগর থেকে তৃষা বলছি। কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অনেক বড় ভক্ত আমি, এবং প্রেত কথা শোনা বর্তমানে আমার অভ্যেসে পরিণত হয়েছে। প্রায় সমস্ত এপিসোড আমার শোনা হয়ে গেছে। আমার লেখা এটি 3য় ঘটনা, আগে 2টো ঘটনা পাঠিয়েছিলাম। তোমার হয়তো পছন্দ হয়নি, তাই তুমি প্রেত কথা পরিবারকে পাঠ করে শোনাওনি। তাই হাল না ছেড়ে সাহস করে আবারও একটি ভৌতিক ঘটনা লিখতে বসলাম। আগেই বলে রাখি, ঘটনাটি ভয়ের না, কিন্তু বড় অদ্ভুত এবং ছোট ঘটনা, যা আমার মেজমামি দিদার সঙ্গে ঘটেছিল প্রায় 5-6 বছর আগে। আমরা অনেকে মেছো ভূতের গল্প শুনেছি, কিন্তু এই ঘটনাটি না শুনলে আমি বিশ্বাসই করতাম না যে মেছো ভূত সত্যিই আছে। ব্যক্তিগত কারণে ঘটনায় উল্লেখিত শপিং মল এবং মামি দিদার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, তাই আমি দাদুর ভাষ্যমতে লিখছি। মামি কলকাতার এক জনপ্রিয় বড় শপিং মলে কাজ করেন। আমরা জানি যে বড় বড় শপিং মলে জামা কাপড় থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছুই পাওয়া যায়, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাঁচা মাছ, মাংস এবং শাকসবজি। আর এই বড় মলে এইসব সামগ্রীতে একটু খুঁত দেখা দিলেই তারা সেই সামগ্রীগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে দেয়। এই মলে কাজ করা বিভিন্ন স্টাফ সেই সামগ্রী যদি তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে তারা বাড়ি নিয়ে যেত। মামির ডিউটি থাকতো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। 9টার বাসে উঠে 9:30 নাগাদ বাস থেকে মামি নামতো এবং রাত 10টার মধ্যে উনি ঘরে পৌঁছে যেতেন। দিনটা ছিল শনিবার, অমাবস্যার রাত। ডিউটি শেষ করে মামি মল থেকে বেরোয়। তখন মামিকে একজন দাদা ডাক দেয়। তিনি সেই পরিত্যক্ত সামগ্রী নিয়ে যাওয়ার দায়িত্বে কর্মরত ছিলেন। তিনি মামিকে বললেন, একটা বড় ইলিশ মাছ আছে, বাড়ি নিয়ে যাবেন নাকি? তার কথা শুনে মামি মাছটি দেখেন এবং তার ব্যাগে কালো প্যাকেটে করে ভরে নিয়ে বাসে ওঠেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মামি বাস থেকে নামেন ওই 9:40 নাগাদ। যখনকার কথা বলছি তখন মামির বাড়ির এলাকায় বেশি জনবসতি ছিল না, তাই সেই সময় রাস্তায় মানুষ নেই বললেই চলে। তো মামি বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। কিছু তো যেতে যেতে তার মনে হয় যে তার পিছনে কেউ হেঁটে আসছে। মামি বারবার পিছনে ঘুরে তাকায়। অমাবস্যার অন্ধকারের চাদর রাস্তায় নেমে এসেছে। মামি দেখে কেউ কোথাও নেই। এমন ঘটনা মামির সঙ্গে প্রায় 3 বার হয়। বারবার মামির মনে হয় যে পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে, আর প্রত্যেকবার মামি পিছন ঘুরে দেখে কেউ নেই। আরো কিছুটা পথ যেতে তার নাকে একটা কাঁচা মাছের গন্ধ আসে। মামি ভাবে হয়তো ব্যাগ থেকে আসছে গন্ধটা। মামি কিন্তু হাঁটা থামায় না, উনি হাঁটতে থাকেন। হঠাৎ মামির মনে হয় সে যেন ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন। কিছুটা এগোতেই মামি দেখেন যে তিনি আর তার বাড়ি খুঁজে পাচ্ছেন না। এত বছর ধরে এই এলাকায় থেকেও মামি তার বাড়ি খুঁজে পাচ্ছেন না। এ কি করে সম্ভব? যত দূর চোখ যায় নিকষ কালো ঘন অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং জনমানবহীন রাস্তা, কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই বললেই চলে।
অনেক খোঁজাখুঁজি করেও মামি তার বাড়ি খুঁজে পান না, এবং তার একসময় মনে হয় যে তিনি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছেন। এমন ঘটনা মামির সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে। 2 ঘন্টা ধরে খোঁজার পরেও মামি তার বাড়ি খুঁজে পান না। আস্তে আস্তে মামির পা অসাড় হয়ে পড়ছে। ধীরে ধীরে হাঁটার শক্তি হারিয়ে ফেলছেন মামি। মনে হচ্ছে এক্ষুনি হয়তো মামি অজ্ঞান হয়ে পড়বে। এমন সময় মামিকে পিছন থেকে তার পাশের বাড়ির এক প্রতিবেশী ডাক দেয়। তিনি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তার ডাকে মামির তন্দ্রা কাটে। সে মামিকে বলে, কি গো বৌদি, এত রাতে তুমি এইভাবে রাস্তায় ঘুরপাক খাচ্ছ কেন? মামি বলে, দেখো না দাদা, আমার বাড়ি কিছুতেই খুঁজে পাচ্ছি না। মামির কথা শুনে প্রতিবেশী হেসে ওঠেন আর বলেন, কি বলছো? এই তো এইখান থেকেই তো তোমার বাড়ি দেখা যাচ্ছে। মামি দেখেন সত্যি তো, সামনেই তো তার বাড়ি। মামি কিছুই বুঝতে পারল না যে কি হচ্ছিল তার সঙ্গে। এতক্ষণ ধরে সে কেন তার বাড়ি খুঁজে পাচ্ছিল না। নানান প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। তারপর সেই প্রতিবেশী মামিকে তার বাড়ি পৌঁছে দেন। ওকে, আমার গুজবাম্পস দিচ্ছে এই জায়গাটায়। বাড়ি এসে মামি তার মেয়েকে কিছু বলে নাই ব্যাপারে। মামি ব্যাগটা তার হাতে দিয়ে বলেন যে, এতে একটা ইলিশ মাছ আছে, ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দে, আমি কাল রান্না করব। মায়ের কথা মতো মামির মেয়ে ব্যাগ খোলেন এবং কালো প্যাকেটটা খুলে দেখেন সেই প্যাকেটে কোনো মাছ নেই। সাথে সাথে মামিকে ডেকে বলে যে, কই মা, কোনো তো মাছ নেই। এবং তখন তার মেয়ে এবং মামি দুজনেই তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মাছের অস্তিত্ব খুঁজে পান না। মামি পরের দিন গতকাল রাতে কর্মরত সেই দাদাকে জিজ্ঞাসা করেন যে, গতকাল রাতে সে তার কাছ থেকে কোনো ইলিশ মাছ নিয়ে গিয়েছিল নাকি। সে দাদা বলেন যে, হ্যাঁ, আমি তো আপনার কালো প্যাকেটে মাছটা পুড়ে দিলাম, আর আপনি তো ভালো করে মাছটা দেখলেন আর নিয়ে যাবেন বললেন, তাই তো আমি দিয়ে দিলাম মাছটা আপনার ব্যাগে। এই কথা শুনে মামি হতভম্ব হয়ে যায় আর ভাবেন, যদি আমি গতকাল রাতে মাছটা নিয়ে যাই তাহলে মাছটা গেল কোথায়? মাছটা তো কালো প্যাকেটে ছিল, প্যাকেট আছে, ব্যাগ আছে, মাছটা গেল কই? আর গতকাল রাতে সে 2 ঘন্টা খোঁজার পরেও তার বাড়ি কেন খুঁজে পাচ্ছিল না? তারপর মামি পুরো ঘটনাটা আমার দাদুকে বলেন। বলে রেখে, আমার দাদু কোনো ওঝা না, একজন উনি জ্যোতিষী আর কি। তো দাদু এইসব ঘটনার কারণ বলতে পারেন এবং গা ঝাড়িয়ে দেন। সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পারেন। দাদু সব শুনে বললেন যে, গতকাল রাতে শনিবার অমাবস্যা হওয়ায় আর যেহেতু মামি কাঁচা মাছ নিয়ে যাচ্ছিল, তাই মামি মেছো ভূতের খপ্পরে পড়ে। আর কিছুক্ষণ সেই স্থানে থাকলে হয়তো সে মামির কোনো বড় ক্ষতি করতে পারত। তো দাদু মামির গা ঝাড়িয়ে দেন এবং জল পড়া খেতে দেন। এই ঘটনার পর থেকে মামি আর কোনোদিন রাতে কাঁচা মাংস বা মাছ নিয়ে বাড়ি যেতেন না। তো এই ছিল আমার মামি দিদার সঙ্গে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা। ভুল ত্রুটি থাকলে ছোট বোন ভেবে ক্ষমা করে দিও। যদি ঘটনাটি পছন্দ হয় তাহলে প্রেত কথা পরিবারকে তোমার জাদুকরি বলার ভঙ্গিতে পাঠ করে শুনিও। আমি অনেক খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে এবং জোগাড় করতে উৎসাহিত হব। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা তৃষা, অসাধারণ একটি ঘটনা। মানে এই ঘটনাটি আমি যখন পড়লাম আমার পুরো গায়ে কাটা দিচ্ছিল এবং আমি ভাবছিলাম যে এটা যদি হয় আমার সাথে তাহলে আমি কি করব। মানে এই সিচুয়েশনগুলোই অ্যাকচুয়াল ভয়ের সিচুয়েশন, যখন ইউ ডোন্ট নো তোমার সাথে কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না তাকে, বাট তুমি জানো যে তুমি ধীরে ধীরে করে তার জগতে প্রবেশ করে গেছো। তো দারুণ লাগলো আমার। পরপর 2টো ঘটনাই এত সুন্দর লাগলো আজকে। মানে আমি ঘটনা দুটোর ফ্যান হয়ে গেছি। মানে এই 2টো ঘটনা আমি হয়তো অনেককে বলবো। মানে এর আগের ঘটনাটাও, যেটা হচ্ছে ওই ছেলেটি জল খেতে আসতো প্রথম ঘটনাটা, ওই ঘটনাটাও আমার দুর্দান্ত লেগেছে। মানে আজকের এপিসোডে অসাধারণ অসাধারণ ঘটনা আছে, ছোট ছোট ঘটনা কিন্তু দুর্দান্ত ঘটনা। আমি চলে যাচ্ছি পরের ঘটনায়। এই ঘটনাটা আমায় পাঠিয়েছেন ফেসবুক মেসেঞ্জারে বাংলাদেশ থেকে। লিখছেন যে, নমস্কার দাদা, আমি বাংলাদেশ থেকে তোমার একজন অন্ধ নীরব ভক্ত। সেই প্রেত কথা শুরু থেকে ঘটনা পাঠানো তো দূরের কথা, কমেন্ট করিনি, একটাও রিপ্লাই না পাওয়ার ভয়। আচ্ছা, কেন? নিশ্চয়ই কমেন্ট করবে। আমি রিপ্লাই অনেক সময় না করলেও আমি কিন্তু সমস্ত কমেন্ট দেখি।
মানে আমার ভালো লাগে কমেন্ট দেখতে, এবং আমি পোল করি, এবং তোমরা গৌরব তপাদার ভ্লগস চ্যানেলে দেখো, সেখানে আমি অনেক পডকাস্ট করছি এই সময়। আমি একটা ইউটিউবার স্পেশাল পডকাস্টের জায়গাও রেখেছি, যেখানে তোমাদের প্রিয় প্রিয় ইউটিউবাররাও আমার পডকাস্টে আসছে, এবং তাদের লাইফের গল্প, তাদের কোনো হরর এক্সপিরিয়েন্স, তাদের স্পিরিচুয়াল বিলিফ কি, এই সমস্ত বিষয়ে তারা কথা বলছেন। মানে আমার মনে হয় যে এই পডকাস্টগুলো দেখলে তোমরা অনেক সমৃদ্ধ হবে। তোমরা তোমাদের প্রিয় মানুষজন, তাদের ব্যক্তি সত্তাটাকে জানতে পারবে। আমি যাই একটু ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ছোটবেলা থেকেই যেসব মানুষ ভূত প্রেত নিয়ে আলোচনা করে কিংবা ভূতের গল্প শুনতে বা বলতে ভালোবাসে, আমি তাদের বড্ড ভালোবাসি। তাই তুমি তাদের মধ্যে প্রিয় একজন, এবং আমার সংগ্রহ করা ঘটনাগুলো থেকে একটা তোমাকে পাঠালাম। পছন্দ হলে আমাদের প্রেত কথায় শেয়ার করো। ঘটনাটা আমার এক বড় দিদির থেকে শোনা সত্যি ঘটনা, তার ভাষায় লিখছি, এবং সিকিউরিটি পারপাস জায়গার নাম গোপন রাখছি এবং ওদের নাম গোপন রাখছি। ঘটনা বলার সুবিধার্থে ছদ্মনাম ব্যবহার করছি। আমি তানিয়া। সাধারণত মানুষ যেমন পাহাড় সমুদ্র ভালোবাসে, সেখানে আমি জঙ্গল ভালোবাসি। আমি বলছি না যে জঙ্গল আর কেউ ভালোবাসে না, তবে সেসব মানুষের সংখ্যাটা খুবই কম। তবে কপাল করে হাজবেন্ড পেয়েছি, যিনি কিনা আমারই মতন জঙ্গল প্রেমী। তাই ছুটি পেলেই ছুটে যাই গহীন অরণ্যে। তবে সেবারের অভিজ্ঞতা আগের মতো আর জঙ্গলে যাওয়ার সাহস দেয় না। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। আমার হাজবেন্ড শিশির এসে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, কি সারপ্রাইজ? এরপর দুটো বাসের টিকিট দেখিয়ে বলল, আমরা ঘুরতে যাচ্ছি। আমি বললাম, কোথায়? সে বলল, কোথায় আবার, তোমার আমার জঙ্গল। শোনো, দারুণ একটা জায়গার খোঁজ পেয়েছি, না গেলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। জঙ্গলে যাওয়ার কথা শুনলে কি আর না করতে পারি? অগত্যা চলেই গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্য উজাড় করে তৈরি করা স্বর্গ। তার মধ্যে ছোট্ট একটা কাঠের তৈরি দোতলা বাড়ি, যে কেউ সেখানে সারা জীবন হয়তো থেকে যেতে পারবে। যাই হোক, বাড়িটিতে প্রবেশ করলাম। বাড়িটিকে একটি ছোট্ট হোটেল বলা যায়। উপর নিচ মিলিয়ে মোট 5টা থাকার ঘর হবে। যখন আমরা গিয়েছিলাম তখন শুধু একটা ঘর ফাঁকা ছিল, ছোট্ট একটা রিসেপশন নিচে এক কোণে। তারা আমাকে যেন কোনো ঘর দিতে চাইছিল না। অনেক রিকোয়েস্ট করে ঘরটা নেই। অন্য হোটেলেও থাকা যেত, তবে এই ছোট বাড়ির মতো হোটেলটা আমার মন কেড়েছিল। ফর্মালিটি কমপ্লিট করে চাবি নিয়ে ঘরে যাই। যেমন বাইরে থেকে সুন্দর, তেমনই ভিতর থেকেও সুন্দর। কাঠের দেওয়াল, কাঠের মেঝে। বারান্দায় গিয়ে মনে হলো এক অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। বন্য তলা পাতা এসে আঁকড়ে ধরেছে বারান্দাটাকে। বড় বড় গাছগুলো যেন পরিবেশটাকে আরো মায়াময় করে দিচ্ছে। এটাই তো প্রকৃতির মজা। দুটো মানুষ যেমন সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারে, মনে হচ্ছিল বড় বড় গাছগুলোর সঙ্গে কথা বলতে পারে। হঠাৎ শিশির এসে বলল, কি গো, ফ্রেশ হবে না? কখন থেকে দাঁড়িয়ে আছো? খিদে পেয়েছে তো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে চলো। আমি বললাম, তুমি নিচে ফ্রেশ হয়েছ? ও বলল, আরে বাবা, তোমার সময় লাগে বেশি, তুমি আগে যাও, ততক্ষণে আমি খাবারের ব্যবস্থা দেখে আসি। আমি আচ্ছা বলে বাথরুমে চলে গেলাম। দরজা খুলতেই একটা বিশ্রী গন্ধে আমার বমি চলে এলো। নাক মুখ চিপে সামনে তাকাতেই দেখি বেসিনের মধ্যে এক গাদা ব্যবহার করা প্যাড। সবাই নিশ্চয়ই জানেন প্যাডের ব্যাপারে। রক্তে ভেজা কতগুলো প্যাড বেসিনের মধ্যে পড়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে থাকি, আর আমার চিৎকারে আমার হাজবেন্ড এবং দুজন লোক যারা হোটেল দেখাশোনা করে তারা দৌড়ে আসে। আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, আমি সবটা বলি। তার আগে সেখানে দেখে, কিন্তু দেখে সেখানে কিছু নেই। আমি গিয়েও আর কিছু দেখতে পাইনি। আমার হাজবেন্ড বলল, তুমি ক্লান্ত, তাই ভুল দেখেছ। কিন্তু ওই হোটেলের লোক দুটোর মধ্যে একজন বলল, শোনেন, আপনারা পারলে অন্য কোনো হোটেলে উঠে যান, এখানে আরো কটা ভালো হোটেল আছে, আপনারা চলে যান ওখানে। এই কথা বলে ওরা চলে যায়। আমি মনে মনে ভাবলাম, ওরা কেন এই কথাটা বলল? ওরা তো এখানকারই স্টাফ। আমরা চলে গেলে ওদের তো ক্ষতি, ওদের তো লাভ নয়। যাই হোক, এসব ভুলে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে রাতে জঙ্গল দেখতে বেরিয়ে পড়ি। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। অনেকক্ষণ ঘুরে হোটেলে চলে আসি। দেখি কারেন্ট নেই। রিসেপশনের লোকটা রাগী গলায় বলছে, এত রাতে আপনারা বাইরে কেন গেছিলেন? কোনো বিপদ হলে কে দেখতো? আমরা বললাম, আমরা আমাদের দায়িত্বে ঘুরছি, আপনি চিন্তা করবেন না।
আমাদেরও রাগ হয়েছিল, আমরা কি বাচ্চা নাকি, উনি আমাদের শাসন কেন করছেন। যাই হোক, রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। শিশির যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমার সহজে ঘুম আসে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ শুনতে পেলাম বাথরুমে কেউ কিছু ধুচ্ছে, কিন্তু এত রাতে আমাদের বাথরুমে কে আসবে? ভয় করতে লাগলো। আমি শিশিরকে ডাকলাম, কিন্তু উঠল না। ভয়ে ভয়ে উঠে গেলাম বাথরুমের দিকে। কে আছে দেখতে দরজা খুললাম। দেখলাম কেউ নেই, সাথে সাথে সেই আওয়াজও বন্ধ। আমি গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম এবং এইভাবে কখন যেন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখছি অনেক হইচই হচ্ছে নিচে। কি হয়েছে সেটা দেখতে গিয়ে দেখি দুটো রুমের গেস্টরা চলে যাচ্ছে, কিন্তু কি কারণে তা বুঝতে পারছিলাম না। অনেক ঝামেলা করে তারা চলে গেল। মনে হচ্ছিল তারা খুব ভয় পেয়ে আছে। যাই হোক, আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আর বের হইনি। খেয়ে রেস্ট করছি আর ভাবছি গতকাল রাতের কথা। আচ্ছা, ওই রুমের ওরাও কি অস্বাভাবিক কিছু ফিল করেছিল? হতে পারে, কিন্তু কেন এমন হলো? সেদিন রাতে শুয়ে আছি, শিশির যথারীতি ঘুমিয়ে গেছে, আমি জেগে আছি আর ভাবছি আজকেও কি আওয়াজটা হবে। ঠিক সেই মুহূর্তে আওয়াজটা হতে শুরু করলো। জানি না কোথা থেকে এত সাহস এলো। আমি এক দৌড় গিয়ে দরজাটা খুললাম। যেটা দেখলাম সেটা আর কখনো দেখতে চাই না। দেখলাম একটি মেয়ে, গায়ে তার কোনো কাপড় নেই, মনে হয় তার এক ফোঁটা রক্তও নেই গায়ে। মেয়েটা জলের কল ছেড়ে কতগুলো রক্তে ভেজা প্যাড ধুচ্ছে। হঠাৎ করে মেয়েটা আমার দিকে তাকায়। আমার আর কিছু মনে নেই। সকালে দেখলাম আমি আমার বিছানায়, শিশির আমার পাশে দাঁড়িয়ে, সাথে সেই লোকটা যে বলেছিল এখানে না থাকতে। আমি কিছু বলার আগেই সে বলল, আমি জানি আপনি কি দেখেছেন, একটা মেয়ে রক্ত মাখা প্যাড ধুচ্ছে, তাই তো? আমি অবাক হয়ে গেলাম। উনি জানলেন কি করে আমি কি দেখেছি? উনি আবার বলল, প্রায় 2 বছর আগে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসে এখানে। ওরা হয়তো প্রেম করত। 3 দিন থাকার পর একদিন দেখি ওই ঘরে কোনো আওয়াজ নেই, কেউ বের হচ্ছে না। কি হয়েছে সেটা দেখার জন্য দেখি মেয়েটি উলঙ্গ হয়ে পড়ে আছে। ওর লাশ পড়ে আছে, আর বাথরুমে বেসিনের উপর অনেকগুলো রক্তমাখা প্যাড। ছেলেটা মেয়েটাকে খুন করে রক্ত মোছার জন্য প্যাডগুলো ব্যবহার করে। এরপর ছেলেটাকে আর পাওয়া যায় না। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে চলে যায়। তারপর থেকে মেয়েটার আত্মা এখানেই ঘুরে বেড়ায়। আপনারা যা অনুভব করেছেন তা সত্যি। আপনারা সোজা সেই খুন হওয়া ঘরে থেকেছেন। যাই হোক, এরপর একদিনও না থেকে চলে আসি আমরা। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। আরো অনেক ঘটনা পাঠাবো তুমি চাইলে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ডেফিনেটলি আমার আরো অনেক ঘটনা চাই। অসাধারণ ঘটনা ছিল এই ঘটনাটি, মানে এই ঘটনাটা অ্যাকচুয়াল হরর। আজকের এপিসোড করে আমি এত আনন্দ পেয়েছি। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমি কিন্তু প্রচণ্ড আনন্দ পেয়েছি আজকের এপিসোড করে। এত সুন্দর সুন্দর ঘটনা, এত অসাধারণ ঘটনা আমরা আজকে শুনলাম, যে ঘটনাগুলো আমাকে মুগ্ধ করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, এবং আপনারাও কিন্তু এরকম সুন্দর ঘটনা আমাদেরকে পাঠান প্রেতকথা@gmail.com অথবা আমাদের প্রেতকথার ফেসবুক পেজে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আজকের মতো এপিসোড শেষ করব, তার আগে চলে যাব একটু শাউট আউট সেকশনে, অর্থাৎ যারা যারা কমেন্ট করেছিলেন লাস্ট এপিসোডে, জলের নিচে জিনরাজ্য এপিসোডে, তাদের কমেন্টগুলো একটু পড়ে নেওয়ার পালা। কমেন্ট করেছেন সৌরতিশা, লিখছেন, দাদাভাই আগামী 28 তারিখ আমি আর আমার ভালোবাসার মানুষের নতুন পথ চলা শুরু। তোমার আর আমাদের প্রেতকথা পরিবারের সকলের আশীর্বাদ একান্ত কাম্য। নিশ্চয়ই 525টা লাইক অলরেডি পড়ে গেছে তোমার এই কমেন্টে। মানে দেখো প্রেতকথা পরিবার কতটা অ্যাক্টিভ তুমি ভাবো। তুমি লিখেছো যে তোমাদের নতুন পথ চলা শুরু, এবং সেখানে অলরেডি 500 জন মানুষকে লাইক করে ফেলেছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার মনে হয়। মানে কমেন্ট পড়েছে এখানে 772টা, যদি একটু বেশি বেশি কমেন্ট আমাদের পাওয়া দরকার। আপনারা কেন কমেন্ট করছেন না আমি জানি না, ভরিয়ে দিন কমেন্ট করে, প্রচুর প্রচুর কমেন্ট, হাজার হাজার কমেন্ট করে দিন। কিন্তু
772টা কমেন্টের মধ্যে 526 জন সেটাকে লাইক করছে, মানে বুঝতে হবে যে কমেন্ট সেকশনটা কিন্তু লোকে আসে এবং তারা কিন্তু আপনাকে শুভকামনা জানাচ্ছে। সৌরতিশা এবং সৌরতিশা যার সঙ্গে তার নতুন পথ শুরু করতে চলেছে, তাদের দুজনকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং তোমাদের পথ চলা দীর্ঘ হোক। আমাদের মধ্যে কমেন্ট করেছেন অরুণিমা দত্ত, সিন্ড্রেলা দাস, আমাদের মধ্যে কমেন্ট করেছেন গ্লোলিং মুন। আমাদের বেশ নতুন নতুন কি বলবো নাও আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন লিখেছেন যে আজ আমাদের বিবাহবার্ষিকী, সারাদিন অনেক ব্যস্ততার পর দিন শেষে বেশ খানিকটা ভালো লাগা নিয়ে প্রেত কথা শুনতে বসে বললাম। অনেক শুভেচ্ছা রইল গৌরব আর প্রেত কথার জন্য। আপনাদেরকে জানাই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা এবং আপনাদেরও পথ চলা সুদীর্ঘ হোক। আমাদের মধ্যে রয়েছেন মৌসুমী দাস, ঠিক 10টায় চলে এলাম প্রেত কথা শুনতে। এর আগেও একটি এপিসোডে আমরা সমুদ্রের মাঝে এরকম ভৌতিক ঘটনা পেয়েছিলাম প্রেত কথায়, আজও সেই মুগ্ধ করা গৌরবদার গলায় ঘটনা শুনতে চলে এলাম। হ্যাঁ, একদম আগের ঘটনাটি, মানে এই ঘটনাটি লিখেছেন তামিনা নিশি। তামিনা নিশি অসাধারণ ঘটনা কালেক্ট করে পাঠিয়েছেন এবং ওনারও জন্মদিন ছিল। অনেকেই তামিনা নিশিকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। এবং আমাদের মধ্যে রয়েছেন তসলিমা লিজা, কমেন্ট করেছেন মৃন্ময় দত্ত, আমাদের মধ্যে কমেন্ট করেছেন নাওশু চ্যান, লিখছেন আজকের ঘটনাটা সত্যি খুব অদ্ভুত ছিল, পুরো অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম কানে হেডফোন লাগিয়ে অন্ধকার রুমে কাঁথা মুড়ি দিয়ে। শুভ জন্মদিন তাহমিনা দিদি। আমাদের মধ্যে রয়েছেন আরও অনেকে। সুদীপ্তা মুখার্জি 6851 লিখছেন ভাই গৌরব, নোটিফিকেশন পেতেই চলে এলাম আজকের ভয়ঙ্কর ঘটনা শুনতে। অল্প অল্প ঠান্ডার মধ্যে তোমার মধুর কণ্ঠে এইরকম ভয়ঙ্কর ঘটনা শোনার মজাই আলাদা। এইবার জমিয়ে শোনা যাক আজকের ঘটনা। আমার অনেক ভালোবাসা নিও, তুমি আর প্রিয়াঙ্কাকেও জানিও। তোমার অনেক বড় ভক্ত আমি, তাই সবসময় তোমার ম্যাজিক্যাল ভয়েসে প্রেত কথা শোনার জন্য ওয়েট করে থাকি। ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ সুদীপ্তা। আমাদের মধ্যে কমেন্ট করেছেন সুপ্রিয় চক্রবর্তী, রয়েছেন রানা, আমাদের মধ্যে কমেন্ট করেছেন রাইমা মাইতি, তামিনা নিশি নিজে কমেন্ট করেছেন অফুরান ভালোবাসা গৌরব তোমাকে। প্রেত কথা পরিবারের সকলের জন্য শুভকামনা। আজ রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান পালন করতে করতে সবাই মিলে প্রেত কথা শুনেছি। জন্মদিনের দারুণ উপহার পেলাম প্রেত কথা পরিবার এবং গৌরবের থেকে। এবারের জন্মদিনটা স্মরণীয় হয়ে রইল, আন্তরিক ভালোবাসা। থ্যাংক ইউ তামিনা নিশি। আরও অনেক ঘটনা তুমি পাঠাতে থাকো আমাদেরকে এবং আমি অবশ্যই তোমাকে ইনভাইট করছি আমাদের স্টুডিওতে। যখনই তুমি ইন্ডিয়াতে আসবে ডেফিনেটলি তোমার সঙ্গে দেখা হবে এবং আমাদের প্রেত কথার সকল পরিবারের সদস্যরা কিন্তু তোমার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে বসে আছে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আশা করছি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে। আজকের এপিসোড করে আমি খুব মজা পেয়েছি। তো আজকের মতো এপিসোড এখানে শেষ হচ্ছে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।